বাংলাদেশের রাজনীতিতে একসাথে একাধিক বিস্ফোরক ইস্যু। মুক্তিযোদ্ধা কাউন্সিল বিল পাস, কিন্তু জামায়াতের আপত্তি কেন? 481 জন ভুয়া মুক্তিযোদ্ধার গেজেট বাতিল, বিএনপির কাউন্সিলে নেতৃত্ব বদলের জল্পনা, তেল সংকট নিয়ে নাটক অভিযোগ, আর মাঠে উত্তেজনা, 144 ধারা জারি। সব মিলিয়ে রাজনীতি এখন চরম টানটান অবস্থায়। প্রশ্ন উঠছে, এগুলো কি বিচ্ছিন্ন ঘটনা নাকি বড় কোনো রাজনৈতিক পুনর্বিন্যাসের ইঙ্গিত? বাংলাদেশের ভবিষ্যৎ রাজনীতির মোড় কি এখানেই ঘুরছে? মুক্তিযোদ্ধা কাউন্সিল সংশোধন বিল সংসদে পাস, কিন্তু বিতর্ক সমান তীব্র। সরকার বলছে এটি একটি সময়োপযোগী উদ্যোগ, আইনকে আধুনিক করে প্রকৃত মুক্তিযোদ্ধাদের স্বীকৃতি আরও শক্তিশালী করাই মূল লক্ষ্য। এনসিপি এই বিলকে সমর্থন দিয়ে বলছে দীর্ঘদিনের অনিয়ম ও বিতর্ক দূর করতে এমন সংস্কার প্রয়োজন ছিল। কিন্তু এখানেই শুরু নাটকীয় মোড়। জামায়াতে ইসলামী এই বিলে আপত্তি জানিয়েছে। তাদের মতে আইনের কিছু ধারা রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার হতে পারে এবং এটি নিরপেক্ষতার প্রশ্ন তুলতে পারে। অর্থাৎ যে আইন মুক্তিযুদ্ধের চেতনাকে রক্ষা করার কথা, সেটিই আবার রাজনৈতিক বিতর্কের কেন্দ্রে চলে এসেছে। এই বিলের আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল মুক্তিযোদ্ধা তালিকা যাচাই, স্বীকৃতি প্রক্রিয়া এবং কাউন্সিলের ক্ষমতা আরও বাড়ানো। ফলে ভবিষ্যতে কে প্রকৃত মুক্তিযোদ্ধা, এই প্রশ্নের চূড়ান্ত সিদ্ধান্ত আরও প্রাতিষ্ঠানিক কাঠামোর মধ্যে আসবে। তবে সমালোচকদের আশঙ্কা, এই ক্ষমতা যদি স্বচ্ছভাবে প্রয়োগ না হয়, তাহলে নতুন করে বিতর্ক তৈরি হতে পারে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন এটি শুধু একটি আইনি সংশোধন নয়, বরং মুক্তিযুদ্ধের ইতিহাস, স্বীকৃতি এবং রাজনৈতিক অবস্থানের একটি বড় সংঘাত। কারণ মুক্তিযুদ্ধ বাংলাদেশের রাজনীতির সবচেয়ে সংবেদনশীল ইস্যুগুলোর একটি। সবশেষে প্রশ্ন থেকে যায়, এই বিল কি সত্যিই স্বচ্ছতা ও ন্যায্যতা নিশ্চিত করবে, নাকি এটি নতুন রাজনৈতিক বিতর্কের জন্ম দেবে? উত্তর নির্ভর করবে বাস্তব প্রয়োগের উপর। ভুয়া মুক্তিযোদ্ধা তালিকা, বছরের পর বছর ধরে চলা এক বিতর্কে এবার নতুন মোড়। সরকার জানিয়েছে যাচাই বাছাইয়ের মাধ্যমে ইতোমধ্যে 481 জনের গেজেট বাতিল করা হয়েছে। দাবি করা হচ্ছে এটি কেবল শুরু, সামনে আরও বড় পরিসরে অভিযান চলবে। এখানেই তৈরি হচ্ছে টানটান উত্তেজনা। মুক্তিযুদ্ধ বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে গৌরবময় অধ্যায়। সেই তালিকায় অমুক্তিযোদ্ধাদের অন্তর্ভুক্তি শুধু প্রশাসনিক ভুল নয়, এটি নৈতিক প্রশ্ন। কারণ এই স্বীকৃতির সঙ্গে জড়িত সম্মান, ভাতা এবং রাষ্ট্রীয় মর্যাদা। ফলে ভুয়া তালিকা বাতিলের উদ্যোগ অনেকের কাছে দেরিতে হলেও প্রয়োজনীয় পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। তবে নাটকীয় মোড়টা এখানেই, এই প্রক্রিয়া কতটা স্বচ্ছ? কারা যাচাই করছে, কিভাবে প্রমাণ সংগ্রহ হচ্ছে, এসব প্রশ্ন সামনে আসছে। কারণ অতীতে রাজনৈতিক প্রভাবের অভিযোগ ছিল, তাই এখনকার যাচাই নিয়েও সন্দেহ তৈরি হওয়া স্বাভাবিক। আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল, এই অভিযান শুধু প্রশাসনিক নয়, এটি রাজনৈতিক প্রভাবও ফেলতে পারে। কারণ তালিকা থেকে নাম বাদ পড়া মানে শুধু সুবিধা হারানো নয়, সামাজিক মর্যাদারও বড় ধাক্কা। বিশ্লেষকরা বলছেন এই উদ্যোগ সফল করতে হলে দরকার স্বচ্ছতা, নিরপেক্ষতা এবং জবাবদিহি। না হলে এটি নতুন করে বিতর্ক তৈরি করতে পারে, যা মুক্তিযুদ্ধের চেতনার জন্যই ক্ষতিকর। সবশেষে প্রশ্ন একটাই, এই অভিযান কি সত্যিই মুক্তিযোদ্ধা তালিকাকে বিশুদ্ধ করবে, নাকি এটি আরও বড় বিতর্কের দরজা খুলে দেবে? উত্তর নির্ভর করছে পরবর্তী পদক্ষেপের উপর। দীর্ঘ এক দশক পর বিএনপির জাতীয় কাউন্সিল, রাজনীতিতে নতুন সমীকরণের ইঙ্গিত দিচ্ছে এই আয়োজন। দলীয় সূত্র বলছে সাংগঠনিক স্থবিরতা কাটিয়ে উঠতে এবং তৃণমূলকে সক্রিয় করতে এই সম্মেলন অত্যন্ত গুরুত্বপূর্ণ। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, নেতৃত্বে কি বড় কোনো পরিবর্তন আসছে? বিএনপির সর্বশেষ কাউন্সিল হয়েছিল 2016 সালে। এরপর রাজনৈতিক বাস্তবতা, আইনি জটিলতা এবং বিভিন্ন সীমাবদ্ধতার কারণে আর সম্মেলন হয়নি। ফলে নেতৃত্ব ও কাঠামো নিয়ে ভেতরে ভেতরে চাপ তৈরি হচ্ছিল। এবার সেই জমে থাকা চাপেরই বহিঃপ্রকাশ দেখা যেতে পারে। নাটকীয় মোড়টা এখানেই, দলের শীর্ষ 2 পদে পরিবর্তনের সম্ভাবনা নিয়ে জল্পনা তুঙ্গে। যদিও এখনও আনুষ্ঠানিকভাবে কিছু ঘোষণা হয়নি, তবে রাজনৈতিক পর্যবেক্ষকরা মনে করছেন আংশিক পরিবর্তন কিংবা দায়িত্ব পুনর্বিন্যাস হতে পারে। এতে করে একদিকে নতুন নেতৃত্বের সুযোগ তৈরি হবে, অন্যদিকে পুরনো অভিজ্ঞতাও ধরে রাখা যাবে। এই কাউন্সিল শুধু নেতৃত্ব নির্ধারণের জন্য নয়, এটি বিএনপির ভবিষ্যৎ রাজনৈতিক কৌশল ঠিক করারও একটি প্ল্যাটফর্ম।
বিশেষ করে আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে দল কিভাবে নিজেদের অবস্থান শক্তিশালী করবে সেটিও এখানে নির্ধারিত হতে পারে। তবে চ্যালেঞ্জও কম নয়। অভ্যন্তরীণ মতভেদ, নেতৃত্বের দ্বন্দ্ব এবং তৃণমূলের প্রত্যাশা সবকিছু সামলে একটি ঐক্যবদ্ধ বার্তা দেওয়া বিএনপির জন্য বড় পরীক্ষা। সবশেষে এই কাউন্সিল একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন সামনে আনে, বিএনপি কি নতুন নেতৃত্ব ও কৌশলের মাধ্যমে রাজনীতিতে শক্তিশালী প্রত্যাবর্তন করতে পারবে, নাকি পুরনো কাঠামোই বহাল থাকবে? উত্তর মিলবে এই সম্মেলনের মধ্য দিয়েই। তেল সংকট বাস্তব নাকি পরিকল্পিত নাটক? বিরোধী শিবিরের এমন অভিযোগে নতুন করে উত্তপ্ত দেশের রাজনৈতিক অঙ্গন। দাবি করা হচ্ছে, প্রকৃত সংকট না থাকলেও বাজারে অস্থিরতা তৈরি করে দাম বাড়ানোর সুযোগ নেওয়া হয়েছে। আর এখানেই শুরু হয়েছে তীব্র বিতর্ক। সরকার সাধারণত বলে থাকে, বিশ্ববাজারের ওঠানামা, ডলার সংকট এবং আমদানি ব্যয় বৃদ্ধির কারণেই জ্বালানি তেলের দামে চাপ তৈরি হয়। কিন্তু সমালোচকরা বলছেন, এই ব্যাখ্যা পুরো চিত্র তুলে ধরে না। তাদের অভিযোগ, সরবরাহ ব্যবস্থাপনা ও বাজার নিয়ন্ত্রণে দুর্বলতা, এমনকি সিন্ডিকেটের প্রভাব সংকটকে আরও বাড়িয়ে তোলে। নাটকীয় মোড়টা এখানেই, যদি সত্যিই সংকট পরিকল্পিত হয়, তাহলে এটি শুধু অর্থনৈতিক ইস্যু নয়, বরং এটি নীতি নির্ধারণ ও জবাবদিহির বড় প্রশ্ন। কারণ জ্বালানি তেলের দাম বাড়লে এর প্রভাব পড়ে পরিবহন, পণ্যদাম, এমনকি সাধারণ মানুষের দৈনন্দিন জীবনে। আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল এই ইস্যুতে জনমতের প্রতিক্রিয়া। মানুষ যখন হঠাৎ দাম বৃদ্ধি বা সরবরাহ ঘাটতি দেখে, তখন স্বাভাবিকভাবেই সন্দেহ তৈরি হয়। সেই সন্দেহকে রাজনৈতিক বক্তব্য আরও উস্কে দেয়। বিশ্লেষকরা বলছেন, এই বিতর্কের সমাধান একটাই, স্বচ্ছ তথ্য প্রকাশ এবং কার্যকর বাজার তদারকি। যদি সরকার পরিষ্কারভাবে সরবরাহ, মজুত এবং মূল্য নির্ধারণের প্রক্রিয়া তুলে ধরে, তাহলে অনেক প্রশ্নেরই উত্তর পাওয়া সম্ভব। সবশেষে এই তেল সংকট বিতর্ক একটি বড় প্রশ্ন তুলে দেয়, এটি কি বৈশ্বিক অর্থনীতির প্রভাব, নাকি অভ্যন্তরীণ ব্যবস্থাপনার সমস্যা? আর এই প্রশ্নের উত্তরই নির্ধারণ করবে জনগণের আস্থা কোন দিকে যাবে। তারাকান্দায় টানটান উত্তেজনা, একই স্থানে দুই পক্ষের কর্মসূচি, আর তার আগেই জারি ১৪৪ ধারা। প্রশাসনের এই সিদ্ধান্তে সাময়িকভাবে থেমেছে সমাবেশ, কিন্তু থেমে নেই প্রশ্ন, পরিস্থিতি কতটা বিস্ফোরণমুখী ছিল। ঘটনার পেছনে রয়েছে স্থানীয় রাজনৈতিক দ্বন্দ্ব, বিশেষ করে বিএনপির ভেতরের গ্রুপভিত্তিক উত্তেজনা। একটি হামলার প্রতিবাদে বিক্ষোভ ডাক, আরেক পক্ষের পাল্টা অবস্থান, সংঘর্ষের আশঙ্কা ক্রমেই বাড়ছিল। ঠিক তখনই প্রশাসন এগিয়ে এসে সভাসমাবেশ, মিছিল, এমনকি মাইক ব্যবহারের উপরও নিষেধাজ্ঞা দেয়। নাটকীয় মোড়টা এখানেই, ১৪৪ ধারা কি সত্যিই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার কার্যকর উপায়, নাকি এটি রাজনৈতিক কার্যক্রম সীমিত করার অভিযোগ তৈরি করে? একদিকে প্রশাসন বলছে জননিরাপত্তা নিশ্চিত করাই তাদের লক্ষ্য। অন্যদিকে রাজনৈতিক কর্মীরা এটিকে তাদের সাংবিধানিক অধিকারে হস্তক্ষেপ হিসেবেও দেখতে পারেন। এই ধরনের সিদ্ধান্তের আরেকটি প্রভাব হল, মাঠের উত্তেজনা সাময়িকভাবে কমলেও ভেতরের দ্বন্দ্ব থেকে যায়। ফলে নিষেধাজ্ঞা উঠে গেলে আবারও সংঘর্ষের ঝুঁকি তৈরি হতে পারে। সবশেষে তারাকান্দার এই ঘটনা একটি বড় বাস্তবতা সামনে আনে, রাজনীতির ময়দানে অভ্যন্তরীণ বিভাজন যত বাড়ে, ততই প্রশাসনিক হস্তক্ষেপের প্রয়োজন হয়। কিন্তু প্রশ্ন রয়ে যায়, এটি কি স্থায়ী সমাধান নাকি শুধু সাময়িক নিয়ন্ত্রণ?